নিসা, আরেকজনকে যেন শেয়ার, দুইজন তোমরা তোমরা একটু রেকর্ডিং অন করার কথা মনে করবা। আমার তো মনে থাকবে না মাঝে মাঝে, তখন কিন্তু রেকর্ডিংটা শেয়ার হবে না। এই ছিল মোটামুটি একটা কোর্সের ধারণা, যে আমি সিলেবাস সম্বন্ধে কোন জায়গায় আর বই কোনটা পড়বা এটা নিয়ে এখন একটা কোশ্চেন হতে পারে, যে বইটা আমরা কোন বইটা ফলো করব। বইটা আমরা সাধারণত ফলো করব, দেখবা যে এখানে এই বইটার নাম দেওয়া নাই। হ্যাঁ, এখানে দেখবা যে ডাডলের বইটা দেওয়া আছে আর লেভেকের বই দেওয়া আছে, কিন্তু আমরা মূলত এই এই বইগুলো না, কপি আমরা সাজেস্টেড রিডিং দিলেও দেখো এখানে টেক্সট বুক আকারে দিয়ে দিছি, ডেভিড এম বার্টন, এলিমেন্টারি নাম্বার থিওরি, 7th এডিশন দেওয়া আছে, 6th এডিশন হলেও সমস্যা নেই, তোমার ব্যাপার সেটা। হ্যাঁ, 6th এডিশন এবং 7th এডিশনে তেমন পার্থক্য নাই। এই বইটা তোমরা কালেকশনে রাখবা। বুঝতে পারলাম আমার কথা? জি স্যার। এই বইটা কালেকশনে রাখবা, কারণ আমার যে লেকচার নোট, দেখবা লেকচার নোটের 90%, আচ্ছা আমি একটু স্ক্রিনটা অন করতে চাচ্ছি। আচ্ছা আমার স্ক্রিনটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ, এই যে বই দেখা যাবে না। আচ্ছা আমি বইয়ের ইয়েটাই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। বইয়ের ছবিটা কেমন হবে সেটা আমি একটু দেখি। এলিমেন্টারি নাম্বার, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে জি দেখো স্যার, দেখা যাচ্ছে। ডেভিড এম বার্টনের এই বইটা। হ্যাঁ, এখন বই কি কিনবা না কি করে সফট কপি হার্ড কপি রাখবা, সেটা তো বুদ্ধি আছে নাকি জানা নাই? জি স্যার। কি বুদ্ধি শুনি একটু। হুম, একজন বলো, বই সফট কপি পাবে? আছে কি কারো কারো কাছে কি আছে, বা কালেক্ট করা যাবে সম্ভব? ডাউনলোড করা যায় স্যার, কিছু ওয়েবসাইট আছে যেগুলো থেকে স্যার পিডিএফ বই ডাউনলোড করা যায়। বই ডাউনলোড করা যায়? আচ্ছা, যদি জানা থাকে তাহলে সেখান থেকে ডাউনলোড করবো, বা যেভাবে কালেকশনে রাখবো। ঠিক আছে, বইটা বইটা কালেকশনে রাখার বড় কারণ হচ্ছে আমি আমি তো শুধু লেকচার নোট দিয়ে যাব। ঠিক আছে, লেকচার নোটে কিন্তু আমি সবকিছু কি খুব কনফাইন্ড থাকে, কোনো কিছু অত ডিটেলসে থাকবে না। আমি শুধু যেগুলো যেগুলো দরকার আমার আমার সুবিধার্থে, লেকচার নোট হচ্ছে একটা স্যারের সুবিধার্থে, আমার পড়ানোর জন্য সুবিধা হয়। কিন্তু আমি জানি তোমরা সহজে কেউ এটা যাইতে চাবে না লেকচার নোটের বাইরে, বাট এই বইটা পড়লে দেখবে এই বইটা ওয়ান কাইন্ড অফ লেকচার নোট। হ্যাঁ, সুন্দরভাবে করা আছে। ও বইটা দেখবা, দেখলে বুঝতে পারবা যে হচ্ছে যে আমি হয়তো কিছু থিওরি আলাদা জায়গা থেকে নিয়ে আসছি, তাছাড়া ম্যাক্সিমাম জিনিসই আমার কিন্তু এখান থেকে নেওয়া। এই নাম্বার থিওরিতে 90% এই বই থেকে নেওয়া, 90% এই বইটা। তো এই ছিল মোটামুটি আমার সিলেবাস। আরেকটা বই হচ্ছে আছে, সেটা আমার বলা হয় না, রোজেনের বই একটা, এলিমেন্টারি নাম্বার থিওরি অফ রোজেন। এই রোজেনের বই, এই দুইটা বই পড়লে মোটামুটি হয়ে যাবে। বললাম কি, একটা হচ্ছে ডেভিড এম বার্টন আর একটা হচ্ছে রোজেন, এলিমেন্টারি নাম্বার থিওরি রোজেন। রোজেনের ফুল নামটা আমার তো মনে নাই, বা রোজেন, রোজেন রোজেন, এই যে এটা, হ্যাঁ কেনেথ রোজেন, ঠিক আছে। এরকম একটা বই আছে, হ্যাঁ কেনেথ রোজেন, এইচ রোজেন। যে কোনো একটা ভার্সন পাইলে, যে কোনো একটা এডিশন যদি পাও, সেই এডিশনটা কালেকশনে রাখো। এই দুইটা বই মূলত কাজে লাগবে। আর ডাডলের বইটা দেওয়া আছে, ঠিক আছে, ডাডলের বই মানে ডাডলের বই আর আমার লেকচার নোট প্রায় ওয়ান কাইন্ড সেম। ঠিক আছে, একটা একটা ছোট বই আছে, তো ওই লেকচার নোটের মতোই। তা আমার বইয়ে যেটা আছে আর এই ডেভিড এম বার্টনের যা আছে ডাডলেতে মোটামুটি ওই টাইপেরই আছে। সেহেতু ওই বইটা নিয়ে খুব খুব একটা লাভ হবে না, তবে রাখতে পারো, কাছে রাখতে পারো। কিন্তু মূলত রাখবা হচ্ছে ডেভিড এম বার্টনের বইটা, ওই বইটা ফলো করলে কাজ হবে। আর এলিমেন্টারি নাম্বার থিওরি রোজেনের কিছু বইয়ে কিছু থিওরেম ছোট করে দেওয়া আছে, দেখা যাচ্ছে আমি যে থিওরেম দিয়েছি তার চেয়ে সুন্দর করে তুমি ওখানে পেয়ে যেতে পারো। তো ওই রোজেনের বইটা কালেকশনে রেখো নিজেরা। আর জুম লিঙ্ক তো দেওয়াই আছে, একটাই জুম লিঙ্ক মোটামুটি আমাদের প্রতিটা ক্লাসেই লাগবে, এই জুম লিঙ্কটাই দেওয়া আছে। আর টাইমিংটা নিয়ে আমার একটু কথা আছে। এই যে যদি অনলাইনে ক্লাস হয়, ঠিক আছে, অনলাইনেই চলে, রবিবারে তোমাদের আমি একটু ডিস্টার্ব করবো। ডিস্টার্বটা হচ্ছে যে 2টার সময় আমি শুরু করতে পারবো না, হয় 2:30টায়
বা 2:20-এ শুরু করতে পারবো। আবার তোমাদের 3:30 একটা ক্লাস আছে, সেহেতু ওই দিনের ক্লাসটা আমাকে 3:20-এর মধ্যে শেষ করে দিতে হবে। তোমার আমিনুর রহমান স্যারের মনে একটা ক্লাস থাকবে রবিবারে। রবিবারে ক্লাস টাইমটা একটু আমার জন্য কঠিন হচ্ছে, হ্যাঁ, টাইমিংটা আমার ঠিক এক্সাক্ট মিলবে না। হয়তো আমি 2টার ক্লাসটা 2:30টায় অথবা 2:20 বা এই টাইপের হতে পারে। আর যেদিন সমস্যা থাকবে না সেদিন তো হলোই, যে সেদিন আমরা 2টাতে শুরু করতে পারবো। তো আমি ওই রবিবারের ক্লাস টাইমটা নিয়ে তোমাদের একটু ওরিড হইতে পারো যে টাইমিংটা মিলবে না। আমি মোটামুটি 1 দিন 2 দিন যাক, আর ইউনিভার্সিটির অবস্থা কি যাক সেই অবস্থা অনুযায়ী আমিও ওইভাবে সেট আপটা করে নেবো। যদি দেখি যে প্রতিদিন এরকম হচ্ছে, তাহলে 2:20 থেকেই আমরা একদম ফিক্সড করে দেবো টাইমিংটা। অর্থাৎ আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো 2টা থেকেই শুরু করবো। তো রবিবারের টাইমিংটা আমার একটু অড হয়ে গেছে, হ্যাঁ, আমার জন্য। তো রবিবারের ক্লাসটা অন্যদিন নিতে পারি, কিন্তু আবার ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হয়ে গেলে ঝামেলায় পড়বো, তো এই জন্য নিতে চাচ্ছি না, তোমাদের সাথে এই সময় টাইমটা রাখতে চাচ্ছি। আচ্ছা, রেকর্ডেড ক্লাস লিংক এইটা আমার সব সময় আপডেট করা হয় না। আপডেট করা হয় না বলতে আলস্যতা থাকে একটা জিনিস, আর একটা হচ্ছে যে ওই সাথে সাথে যখন জুম লিংকটা করি তখন ওটা একটু টাইম লাগে, তারপরে আপলোড করতে হয় গুগল ড্রাইভে, দেওয়ার দেন হচ্ছে তোমাকে শেয়ার করা হয়। তো সাধারণত আমি প্রতি সপ্তাহে করে দিই, বা ক্লাস শেষে সাধারণত করি যদি সময় থাকে মোটামুটি। তারপরে যদি কোনো কারণে ভুলে যাই, স্যাররা আসো তো তোমরা বা কেউ হোয়াটসঅ্যাপে একটু লিখলা, স্যার ওই লিঙ্কটা আমাদের দেওয়া হয়নি। আর আমি গত ইয়ারের এই লিঙ্ক গুলো এখানে দিয়ে রাখছি, হ্যাঁ, এটা আমি হয়তো কিছুক্ষণের মধ্যে ডিলিট করে ফেলবো। তো এটা তোমরা এখান থেকে লিঙ্ক গুলো রাখতে পারো, চাইলে এই লিঙ্কে গিয়ে দেখতে পারো। কিন্তু সমস্যা হচ্ছে একটা ক্লাসের সাথে অনেক ধরনের কথাবার্তা হয়, অনেক হাসাহাসি হয়, অনেক মজা হয়। তো এক ক্লাসের লিঙ্ক আরেক ক্লাসের লিঙ্কে না দেওয়াটা আমার কাছে মনে হয় উত্তম। কিন্তু আমি কোনো কারণে এটা দিয়ে রাখছি, আমার মনে নাই যে এগুলো ডিলিট করতে হবে বা সামথিং, এখন আমার খেয়াল হয়েছে। তো সেই জন্য হচ্ছে যে তোমরা চাইলে এই লিঙ্ক এরকম প্রতিদিন এরকম একটা লিঙ্ক দেওয়া হবে। লিঙ্কটা মানে কি, এই পেজ থাকবে, তখন তার এতগুলা লিঙ্ক থাকবে না, তখন হয়তো যে তারিখের হবে সেই লিঙ্ক গুলো থাকবে, আর এইভাবে সাজানো থাকবে ক্লাস অনুযায়ী। সেখানে লিঙ্কে ক্লিক করলে তোমরা ওই ডেটাগুলো পেয়ে যাবে। আর আমাদের প্রথম যে ক্লাস সেটা হচ্ছে ডিভিজিবিলিটি চ্যাপ্টার। ওই জন্য বই বই বললাম, বইটা দেখবা যে বইয়ের যে ফার্স্ট চ্যাপ্টারের নাম্বার আছে, কিন্তু নাম থাকবে দেখবা যে প্রিলিমিনারিস, হ্যাঁ। তো 1 নম্বর চ্যাপ্টার আছে, ওই একদম 1 থেকে 9 নম্বর চ্যাপ্টার, ডেভিড এম বার্টনের 1 থেকে পুরো 9 নম্বর চ্যাপ্টারটা আমরা কভার করব। 9 নম্বর চ্যাপ্টার কভারের পর 11 নম্বর চ্যাপ্টারে কিছু, আর 13 নম্বরের চ্যাপ্টারে কিছু পড়ালেখা করব, 11 এবং 13। তার মানে 1 নম্বর চ্যাপ্টারে প্রিলিমিনারিজ, ওটা তো পড়ার কিছু নাই, আমরা অলরেডি ম্যাথমেটিক্স এর যেহেতু ব্যাকগ্রাউন্ড, সেগুলো আমাদের ওখানে যা যা ধারণা দেওয়ার, ওখানে কিছু ধারণা দিয়েছে, ওই ধারণাগুলো আমাদের আছে অলরেডি। সেই জন্য আমরা 1 নম্বর চ্যাপ্টার থেকে শুরু করবো না, আমরা 2 নম্বর থেকে 9 নম্বর, 9 নম্বরের পরে 11, 11-র পরে 13 নম্বর চ্যাপ্টারটা ডেভিড এম বার্টনের আমরা পড়বো। তা আমার কাছে ডেভিড এম বার্টনের মনে হয় বইটা আছে। লেকচার নোটস, এখান থেকে দেখতে পাবা যে এই যে ফার্স্ট চ্যাপ্টারে তেমন কিছু নাই। আচ্ছা, আমি যে কন্টেন্টটা এই বইটা দেওয়া নাই, ফার্স্ট চ্যাপ্টার থেকে তেমন কিছুই পড়বো না, হয়তো এমনি জাস্ট একটা হিস্ট্রি পড়বো। দেন সেকেন্ড চ্যাপ্টার থেকে আমাদের পড়ালেখাটা আসলে মূলত শুরু হবে। এই 2 নম্বর যে চ্যাপ্টার আছে, এই 2 নম্বর চ্যাপ্টার থেকে মূলত আমাদের পড়ালেখা শুরু হবে, যে ডিভিশন অ্যালগরিদমের যে চ্যাপ্টার, ওই চ্যাপ্টার থেকে। তো সেজন্য বইটা একটু তোমরা দেখবা, বইটা দেখলে বুঝবা যে মাঝে মাঝে আমি বলছি যে এই চ্যাপ্টার ওই চ্যাপ্টার কেন বলছি, এই কথাগুলো কেন বলছি, তাহলে তখন তুমি বুঝতে পারবা যে কোন চ্যাপ্টারের কথা স্যার বলতে চাচ্ছে। এখন এখানে দেখো যে একটা ডিভিজিবিলিটি তোমাদের প্রথম যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে একটা লেকচার নোট দিয়ে রাখছি আমি, ঠিক আছে, এরকম একটা লেকচার নোট তোমরা পাবে। এই লেকচার নোটের জিনিসগুলোই আমি আসলে একটা যে তোমরা প্রেজেন্টেশন আকারে সাজিয়েছি আমি, তো পাওয়ার পয়েন্টের মতো করে সাজিয়েছি, ওই সাজানো জিনিসগুলো হয়তো তোমরা এই লেকচার নোটের সব জিনিসই আমরা পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশনে ওখানে দেখাবো।
তো সেহেতু লেকচার নোটটাকে ভালো করে দেখো। এখানে একটু বলে রাখি, হালকা পাতলা ভুল থাকতে পারে পড়ার সময়, মানে একেবারে যা ইচ্ছা তাই পড়ে যেও না, কারণ আমি তো এটা টাইপ করেছি, টাইপ করার পর অনেক কারেকশন করে করা হয়েছে হয়তো, কিন্তু অনেক সময় মনে থাকে না যে কারেকশন করলাম, আবার দেখা যাচ্ছে আরেকটা ফাইলে কারেকশন করছি, তখন সেই কারেকশন ফাইলটা যে তোমাকে দেয়া হলো না কোনটা দেয়া হলো এটা আমার মনে নাই। এখানে কিছু ভুলভাল থাকতে পারে, সেহেতু পড়ার সময় একটু যুক্তি দিয়ে পড়বা যে স্যার যা লিখছে হুবহু সেটাই যেন ঠিক না থাকে। বই দেখবা, প্রয়োজনে বই দেখার সাথে সাথে আমার সাথে মানে ডিবেট করবা যে স্যার এটা লেখা হয়েছে এটা কি ঠিক আছে কিনা, এরকম তুমি ডিবেট করতে পারো, কারণ সবকিছু ওখানে ঠিক নাই, কারণ টাইপিং এরর থাকবে। আর এখানে যেগুলোকে হ্যান্ড আউট বলছি আমরা, সেটা আসলে যে প্রায় তোমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের যে স্লাইড সেইগুলো এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের যে স্লাইড হবে সেইগুলো আমরা এখানে দিব। হ্যান্ড আউট যেগুলো বলতেছি এই জিনিসগুলো এখানে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড আকারে এই জায়গায় দিয়ে গেছি। আমরা মোটামুটি এখানে সাজিয়ে রেখেছি। তো এই ডেটটা দেখো লেখা আছে হচ্ছে যে সেপ্টেম্বর 17, কারণ এটা হচ্ছে আমি অন্যদের সময় দিয়েছিলাম, তো মানে আমি ওই দিন হয়তো জেনারেট করেছি, ওই জেনারেটেড ডেট আছে, আসলে ডেট গুলো একটু চেঞ্জ হবে, আমি ওগুলো ঠিক করবো পরে। এরকম ভাবে প্রতিটা চ্যাপ্টারে দেখবা লেকচার নোট দেওয়া থাকবে, লেকচার নোটের সাথে সাথে হ্যান্ড আউট, তো প্রতিটা চ্যাপ্টারে দেওয়া যাক কিনা আমি জানি না, কিন্তু মোটামুটি হ্যান্ড আউটে সবকিছু কভার করবে। আর লেকচার নোটটা হচ্ছে যে তোমার ওখানে ডিটেলসটা থাকবে সবকিছু। তো এই যে চ্যাপ্টার ডিভিজিবিলিটি এন্ড প্রাইম নাম্বারস, আমি লেকচার নোট বলেছি, কিন্তু দেখবা যে ডিভিজিবিলিটি এবং প্রাইম নাম্বারস, তো প্রাইম নাম্বারস নিয়ে প্রাইমস নিয়ে যে কথা আমাদের ডিভিজিবিলিটির সাথে সাথে, দুইটা চ্যাপ্টার আসলে তোমার দেখবে যে ডেভিড এম বার্টনের দুইটা চ্যাপ্টার আকারে দেওয়া আছে। একটা হচ্ছে ডিভিজিবিলিটি থিওরি ইন ইন্টিজার্স, আর একটা হচ্ছে প্রাইমস এন্ড দেয়ার ডিস্ট্রিবিউশন। দুইটা চ্যাপ্টারের লেকচার নোটটা এইটা, পরপর দুইটা চ্যাপ্টার দেখো আমি বামের লেখা আছে ডিভিজিবিলিটি এন্ড প্রাইমস এন্ড দেয়ার ডিস্ট্রিবিউশন, এই দুইটার জন্যই এই লেকচার নোটটা, এই একটা লেকচার নোটের মধ্যে দুইটা আছে। আর প্রতিটা চ্যাপ্টারে আলাদা আলাদা যে হ্যান্ড আউট দেওয়া হবে, এই যেমন তোমার ডিভিজিবিলিটি দেখবে যে তিনটা পার্টে ভাগ করা হয়েছে, 1 2 3। একটা হচ্ছে যে প্রথমটাকে হচ্ছে ডিভিজিবিলিটি, দেন জিসিডি এন্ড এলসিএম, আর তারপর একটা দেওয়া হয়েছে হচ্ছে ডাইফান্টাইন ইকুয়েশন। এরকম ভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে হয়তো কিছু দেওয়া থাকবে, কিন্তু যে লেকচার নোটটা দেওয়া আছে এই লেকচার নোটটা পরের অধ্যায়ের জন্য, অর্থাৎ প্রাইম এন্ড দেয়ার ডিস্ট্রিবিউশন পর্যন্ত দেওয়া আছে। সেই জন্য পরের অধ্যায়ে গিয়ে আমি আর এই লেকচার নোটটা দিইনি, তখন শুধু হ্যান্ড আউট দিয়েছি। এটা হচ্ছে মোটামুটি আমি কিভাবে পড়ালেখা করাবো সেই পড়ালেখা করানোর একটা তোমাকে পরিচিতি দেখাইলাম, যে আমি এখানে থেকে মোটামুটি দিব। আর আমি যে প্রতিদিন যে পড়ালেখাটা করাবো সেটা তুমি দেখবা কি দেখবা না সেটা তোমার বিষয়, সেটা নিয়ে তো আমার কোনো কথা নেই, কিন্তু আমি আশা করবো যে তোমরা একটা ফিডব্যাক দিবা। ফিডব্যাক দিবা বলতে কি, যেমন গতবার যে ঝামেলাটা আমরা পড়ি যে আমি অনেক দূর পড়িয়ে চলে গেছি, আর পরীক্ষা হচ্ছে যখন তখন দেখা যাচ্ছে স্টুডেন্টদের জন্য খুব জটিল হয়ে যাচ্ছে, হয়তো 10% বা 20% কন্টিনিউ করেছে, কিন্তু আসলে তো প্যান্ডেমিক সিচুয়েশনে বা তোমরা রেকর্ডিং দেখো ওটা দেখতেও ভালো লাগে না, অনেক সময় ঘুম আসে, ঘুমায় পড়ো, তো সেহেতু লেকচার গুলা কন্টিনিউ করা হয় না। কিন্তু অনেকের ক্ষেত্রে যে প্রবলেমটা দেখছি, তারা লেকচার নোট গুলো ঠিকঠাক মতো ডাউনলোড করে না বা সাজায় নেয় না, ফলে তাদের কোর্স সম্বন্ধে কোনো ধারণা থাকে না। এই কোর্সটা কিন্তু তোমরা হয়তো বিশ্বাস করবে না, মানে মোস্ট মানে সবচেয়ে সহজ যে কয়টা কোর্স আছে, আমার কাছে মনে হয় যে নাম্বার থিওরি সবচেয়ে সহজ কোর্সের মধ্যে একটা কোর্স। এই কোর্সটা হচ্ছে যে সহজ একটা কোর্স। তখন বলবে যে স্যার সহজ কোর্স কেন? সহজ কোর্স কেন, এটা হচ্ছে আমি বলি ক্লাস 8 পর্যন্ত যার জ্ঞান আছে সে নাম্বার থিওরি পড়তে পারে। তোমাদের কি নাম্বার থিওরি সম্বন্ধে কোনো ধারণা যদি না থাকে, তোমাদের কাছে আমার প্রথম কোশ্চেন যে তোমরা কি প্রাইম নাম্বার সম্বন্ধে জানো? তোমাদের কাছে জি স্যার। কোশ্চেন, হ্যাঁ তাহলে প্রাইম নাম্বার সম্বন্ধে আমাকে একটু বলো, একজন বললেই হবে। স্যার যে নাম্বার গুলোকে হচ্ছে ওই নাম্বার নিজে দ্বারা আর ওয়ান ছাড়া অন্য কোনো নাম্বার দ্বারা ডিভাইড করা যায় না, ওইগুলোকে হচ্ছে আমরা প্রাইম নাম্বার বলি। নাম বলো তো তোমার। নৌফ। জি স্যার। নৌফ, ওকে নৌফ, তোমার অ্যান্সারটা নিয়েছি, হ্যাঁ, কিন্তু আংশিক নিয়েছি, ঠিক আছে? যেমন ওয়ান, ওয়ানের ক্ষেত্রে কি হবে? স্যার 1 থেকে বড় হতে হবে, 1 প্রাইম প্রাইম নাম্বার হবে না। তাই? জি স্যার। তাহলে তুমি এটা তাহলে সংশোধন করে বলো তোমার মতো করে, রিয়া। স্যার 1 থেকে বড় যে সকল সংখ্যাকে আমরা 1 দিয়ে এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি কেবল, সেই সংখ্যাগুলোকে আমরা প্রাইম নাম্বার বলবো।
এক এবং ওই সংখ্যায় মাত্র দুইটা ডিভিজর পাওয়া যাবে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ যেগুলোর জি সঙ্গে স্যার। দুইটা ডিভিজর পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি সবার ধারণা আছে, এটুকু আমি বুঝি যে প্রাইম নাম্বার সম্বন্ধে আমাদের আগে থেকে ধারণা আছে। তোমরা কি জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভিজর, জিসিডি বের করা শেখনি? জি স্যার। স্যার ফার্স্ট ইয়ারে পড়েছিলাম। হ্যাঁ, কোন ইয়ারে পড়েছো বলো, আর চলে যাই, কোন ইয়ারে পড়েছো বলো, একটা ছেলে বললে, নাম কি? স্যার ফার্স্ট ইয়ারে আলামিন স্যার পড়াইছিল একটু স্যার এটা। তৌহিদ অ্যান্সার দিচ্ছ নাকি? জি স্যার। না, তোমাকে ফার্স্ট ইয়ারে পড়ায়নি তো। এই গসাগু লসাগু মানে ক্লাস 3 না 4 5 কোন ক্লাসে? 4 5-এ? ছোট থেকেই পড়ে আসছি। ক্লাস 4 হয় স্যার। ক্লাস 4-এ মনে হয় আমরা গসাগু পড়েছি। হ্যাঁ, লসাগু গসাগু, ওই যে দুইটা সংখ্যার কি এরকম কিছু ছিল না, যে লসাগু এবং গসাগু এর কি গুণফল সমান সমান কি দুইটা সংখ্যার গুণফল সমান, এরকম কিছু শিখি নাই আমরা? তারপরে এমন কিছু জিনিস শিখেছিলাম কিনা মনে করে দেখো তো, ভাজ্য ইকুয়াল টু কি, ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, এরকম কিছু কিছু জিনিস শিখেছি আমরা। জি স্যার। সেই জিনিসগুলো দেখবা যে আমরা এখানে আলোচনা করছি। তাহলে ক্লাস 4-এ যে জিনিসটা আমরা পড়ে আসছি এখন কিন্তু সেই জিনিসটাই পড়ছি। এবং আমি এই বইটা যদি ছেড়ে দিই, বই ছেড়ে দেওয়ার পরে এমন কোনো আহামরি কঠিন কোনো ক্যালকুলেশন নাই যে ক্লাস 8-এর একটা ছেলে পারবে না। 90%ই বা 85% বা 80% কমপক্ষে পারবে, হয়তো কিছু ক্যালকুলেশন পারবে না, যেমন ধরো ধারা, তার জন্য আবার 9-10 লাগবে, কিছু কিছু জিনিস আমাদের হয়তো হঠাৎ হঠাৎ পারবে না, বা ফ্যাক্টরিয়াল সম্বন্ধে ধারণা, এই জাতীয় জিনিসগুলোতে তারা হেরে যেতে পারে। কিন্তু তুমি যদি 80% দাও, 80%ই দেখবে ক্লাস 8-এর একটা ছেলে পারবে, পড়তে পারবে। কিন্তু সমস্যা হবে কি, তাদের তো আর মেধাটা অত দূর যায় না, তার লজিক্যাল থিঙ্কিংটা হয়তো অনেকের আছে কিন্তু সবার অত দূর যাবে না, সেই জন্য হয়তো সে ঘাবড়াই যেতে পারে। কিন্তু দেখবা যে আর্টসের একটা ছেলেকেও যদি নাম্বার থিওরি পড়ানো হয়, আমার বিশ্বাস সে পড়ে শেষ করতে পারবে, এটা কোনো সমস্যা না, তার জন্য পড়ালেখাটা কঠিন হবে না। কিছু সিম্বল নিয়ে প্রবলেম হবে, কারণ সেই সব সিম্বল গুলো তারা হয়তো দেখেনি, সিম্বল বলতে বলতে ক্যালকুলেশন, যেমন সামেশন চিহ্ন, সামেশন কিভাবে কাজ করে, এগুলো হয়তো তাদের জ্ঞান একটু কম থাকবে, 9-10 পড়া থাকলে হয়তো তারা পারবে, তাছাড়া পারবে। তো সেজন্য বলি যে মোস্ট যদি সহজ কোনো কোর্স থাকে, তো নাম্বার থিওরি আমাদের সবচেয়ে সহজ কোর্স। বাট এর মধ্যে কিছু থিওরেম দিয়ে, মানে থিওরেম থাকবে কিছু, সেই থিওরেম গুলোকে আবার এক্সটেন্ড করতে হবে, সেই এক্সটেনশন গুলোর জন্য দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের লজিক্যাল থিঙ্কিং লাগে। এই লজিক্যাল থিঙ্কিং এর জন্যই হয়তো কোর্সটাকে আমরা বলি খুব বেসিক কোর্স, মানে কোর্স, যে কোন একটু কঠিন হবে বা এরকম হবে কেউ হয়তো বলতে পারে। কিন্তু মোস্ট ইন্টারেস্টিং কোর্স যদি থার্ড ইয়ারে থাকে, মানে এবং সহজ যদি কোর্স থাকে, যদি তার মধ্যে অন্যতম হচ্ছে নাম্বার থিওরি। কারণ এই কোর্সটা যে কেউ পড়ে শেষ করতে পারে এবং খুব মজার সাথে শেষ করতে পারে, যেগুলো তোমার ছোটবেলাকার থিঙ্কিং বারবার বারবার ওই জিনিসগুলোই তুমি ঘুরে ফিরে টানবা। ম্যাক্সিমামই 80% বা 70%ই দেখবে ছোটবেলার জিনিস টানতেছে, হয়তো তার চেয়ে লজিক চেঞ্জ হচ্ছে, ওই কাজটাই তুমি করেছো, কেন করেছো, সেই জিনিসগুলো এখন হয়তো লাগবে আমাদের। আর কিছু ক্যালকুলেশন লাগবে, সেগুলো ওই ম্যাথমেটিক্স এক্সাম্পল আছে, সেগুলো অন্য অন্য কোনো কোর্সের চেয়ে কোনো অংশেই মানে কঠিন না, খুবই সহজ, অন্য কোর্স অনুযায়ী আমি মনে করি খুব সহজ। তো তোমাদের একটু যদি বুদ্ধি থাকে, তোমরা কি করবা, আগের ইয়ারের যে অ্যাসাইনমেন্ট যেগুলো দিয়েছিলাম আমি, তাহলে ওই অ্যাসাইনমেন্ট গুলো তোমরা কালেকশনে রাখবা। ঠিক আছে, কালেকশন কেন রাখবা বললাম, এটা আমার বলা উচিত না, একজন টিচার হিসেবে আমার এরকম ফাঁকি বুদ্ধি দেওয়া উচিত না, কিন্তু কেন বলছি, তোমাদের হয়তো অনলাইন থেকে অফলাইনে চলে যাবে, তোমাদের যখন মানে আশা করি দেশের পরিস্থিতি ভালো হয়ে যাবে, তখন তোমাদের অফলাইনে চলে যাবে, তখন আর আমার হয়তো অ্যাসাইনমেন্ট গুলো যদি নাও দিতে পারি, ঠিক আছে, মনে থাকবে না, বা থাকতেও পারে আমার জানি না, আমার মনে থাকলে তো আমি দিবই ওই অ্যাসাইনমেন্ট গুলো, কিন্তু ওই অ্যাসাইনমেন্ট গুলো কালেকশনে রাখলে দেখবা যে তোমাদের অনেক প্রবলেম যেগুলো 18 সালে 19 সালে সেগুলো আসেনি, কিন্তু এখন কিন্তু দেখবা যে ওই প্রবলেম গুলো অ্যারাইজ করবে, আসবে, পরীক্ষায় চলে আসবে, কারণ ওই প্রবলেম গুলো আমি দিতে পারি, ওই অ্যাসাইনমেন্ট থেকে আমি দিতে পারি। সেহেতু আগের ইয়ারের যে আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি, ওদের 2টা অ্যাসাইনমেন্ট হয়েছে বা এরকম হয়েছে, আগের ইয়ারের টিউটোরিয়াল কোশ্চেন, আগের ইয়ারের অ্যাসাইনমেন্ট, এই জিনিসগুলো তোমরা কালেকশনে রাখবা, বড় ভাইদের কাছ থেকে, যার কাছে আছে তার কাছ থেকে তোমরা এটা কালেকশনে রাখবা, কমপক্ষে অ্যাসাইনমেন্ট গুলো কালেকশন রাখলেও অনেক দূরে এগিয়ে যাবে তোমরা। মানে আগের ইয়ারের মতো হুবহু কোশ্চেন পড়বা, দেখা যাচ্ছে আগের মতো করে পড়তে যাচ্ছ, কিছু কোশ্চেন নতুন চলে আসছে, দেখবা যে একই জিনিস আসছে, একই জিনিস, কিন্তু তুমি বুঝছো না যে ওই জিনিসটাই এটা। সেই জন্য আগের ইয়ারের অ্যাসাইনমেন্ট বা ইয়েগুলো, কোশ্চেন গুলো, টিউটোরিয়াল কোশ্চেন,
মিড টার্ম তো তোমাদের নাই, ফাইনাল কোশ্চেন, এই কোশ্চেন গুলো তোমরা একটু কালেকশনে রাখবা নিজেদের জন্য, এবং প্রতিটা চ্যাপ্টার যখন শেষ হবে সেই চ্যাপ্টারের সাথে মিলাই দেখবা যে এই চ্যাপ্টারের কোনো কোশ্চেন এখানে এসছে কিনা, তাহলে বুঝতে পারবা যে কোশ্চেনটাও কোন টাইপের হবে। এটা তো 2019 সালের কোশ্চেন বললাম, 2018-19 আব্দুর রাশিদ স্যার পড়িয়েছে, হ্যাঁ 2018-19 সালে। ওই কোশ্চেন দেখলে বুঝতে পারবে যে কোন প্যাটার্নে কোশ্চেন হতে পারে, এটা বুঝতে পারবা। আর আমি আরেকটা জিনিস বললাম যে অ্যাসাইনমেন্ট দেখলে বুঝবা যে কোন টাইপের প্রবলেম আসতে পারে গতবারের, কারণ গতবারের মনে হয় আমি দ্বিতীয়বার নিয়েছি, 2019 সালে আমি নিয়েছি, সরি 2019 সালে কোর্সটা আমি নিয়েছি, আর গতবারও আমি নিয়েছি, কিন্তু গতবারে কিছু নতুন নতুন প্রবলেম এসছে। এই প্রবলেম গুলো হয়তো দেখা যাচ্ছে 2019 সালে আমি দেই নাই, কিন্তু 2020 সালের পরীক্ষায় আমি কিছু কিছু প্রবলেম দিয়েছি, যদি এখানে না দিই টিউটোরিয়ালে দিয়েছি, অ্যাসাইনমেন্টে দিয়েছি। তো ওইগুলো পড়লে মোটামুটি কভার হয়ে যাবে, খুব বেশি কিছু না ওখানে, যে বেশি কিছু আছে তা না। আজকে যে চ্যাপ্টার হচ্ছে যে ডিভিজিবিলিটি, আমি ডিভিজিবিলিটির একটা শুরুটা আমি জাস্ট করতে চাচ্ছি। একটু টাইম দেবো আমাকে, একটু প্রসেস হতে সময় লাগবে। আচ্ছা দেখো, ডিভিজিবিলিটির প্রথম যে চ্যাপ্টারটা রেখেছি সেখানে কিছু আমাদের প্রিলিমিনারি কথা আছে, সেই কথাগুলো হয়তো আমরা অ্যাড করব। তো সেই অ্যাড গুলো হচ্ছে যে প্রথমে যে যে ডিভিজিবিলিটি থিওরেমের এই চ্যাপ্টারে কি কি আছে, সেটা নাম্বার থিওরির যে আর্লি কিভাবে নাম্বার থিওরিটা আসলো তার একটা হিস্ট্রি দেওয়া আছে। ওই যে বললাম না প্রথম চ্যাপ্টারটা আছে যেগুলো প্রিলিমিনারিজ, ওই চ্যাপ্টারটা কিন্তু আমি মানে এড়িয়ে যেতে চাচ্ছিলাম, তো ওটার হালকা একটা সামারি আমি দিয়ে গেছি যে মানে নাম্বার থিওরি কোথা থেকে আসলো, তারপরে ডিভিজিবিলিটি ডেফিনেশন, সাম প্রপার্টিজ, দেন হচ্ছে যে ডিভিশন অ্যালগরিদম, এই আকারে আমি এটা সাজিয়েছি। তো আজকে শুধু আমি এই যে আর্লি নাম্বার থিওরির শুধু মানে একটা হিস্ট্রিটা বলে আমি এখানে শেষ করবো, আজকের ক্লাসটা মোটামুটি এখানে শেষ হয়ে যাবে। আর্লি নাম্বার থিওরি আসলে কি, তো আমি দেখবা যে তোমাদের আজকে একটা কথা লিখেছি যে গতবারও আমি এই কথাটাই লিখেছিলাম, হুবহু মোটামুটি একই টাইপেরই কথা, যে আর্লি নাম্বার থিওরির ওইখানে তোমাদের একটা বলেছিলাম যে নাম্বার থিওরি হচ্ছে কি, খেয়াল করে দেখো যে নাম্বার থিওরি বলেছিলাম যে শুরুর যে কোর্সটা গাউস কি বলেছেন, যখন বলছে যে অ্যাকর্ডিং টু কার্ল ফ্রেডরিক গাউস ম্যাথমেটিক্স ইজ দ্য কুইন অফ দ্য সায়েন্স, মানে কি বললো ম্যাথমেটিক্স এর সায়েন্সের কুইন, তাহলে কি নাম্বার থিওরি হলো কি কুইন অফ ম্যাথমেটিক্স, এই কথাটা বলছে। কিন্তু এই কথাটা পড়ার পরে আমি কিন্তু বলছে যে এখানে লিখছি যে হোপ উই উইল এনজয় দ্য নাম্বার থিওরি দ্যাট ইজ দ্য স্টাডি অফ দ্য ইন্টিজার্স, এই কথাটুকু আমার দরকার, দ্যাট ইজ দ্য স্টাডি অফ দ্য ইন্টিজার্স, এই কথাটা স্যার কেন আপনার আমরা বললাম? হ্যাঁ বলো প্লিজ, একজন বলছিলা। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি জি স্যার, স্যার। কথা জি শোনা স্যার। যায় এরকম করে। এই মাঝে শুনতে পাওনি আমার কথা? আমি বলছি যে নাম্বার থিওরি বললাম যে দ্যাট ইজ দ্য স্টাডি অফ দ্য ইন্টিজার্স, এই কথাটা কেন বললাম বলো তো, কার কি ধারণা আছে? সোজা কথা, নাম্বার থিওরির যে পড়ালেখা, এই পড়ালেখাটা মানে হচ্ছে ইন্টিজারের পড়ালেখা। কি বললাম? নাম্বার থিওরির পড়ালেখা মানে হচ্ছে ইন্টিজার নিয়ে পড়ালেখা করা। তুমি আমি যে কোর্সটা পড়ালেখা করব সেটা দেখবা যে আমরা যত পজিটিভ নাম্বার আছে, মূলত পজিটিভ নাম্বারস নিয়েই আমরা দেখবো আলোচনা করব। এই নাম্বার থিওরির
99% কথাবার্তাই হবে পজিটিভ ইন্টিজার্স নিয়ে, কোনো ফ্র্যাকশন নিয়ে খুব একটা আমাদের আলোচনা নাই। যখন আমাদের কোনো স্পেশাল কেসে অ্যারাইজ হবে তখনই শুধু ফ্র্যাকশন নিয়ে কথা বলবো, আদারওয়াইজ আমরা ফ্র্যাকশন নিয়ে কথা বলবো না। সবসময় আমরা কথা বলবো ইন্টিজার্স নিয়ে, এবং পজিটিভ ইন্টিজার্স নিয়ে আমাদের মূলত কথাবার্তা হবে। হয়তো জিরো কোনো কোনো সময় জিরো আমাদের কাউন্ট হতে পারে, কিন্তু মূলত আমাদের হচ্ছে পজিটিভ ইন্টিজার্সটাই আমাদের মূল টার্গেট। এবং পড়ালেখাটা হয়তো নেগেটিভ ইন্টিজারও কিছু কিছু সময় লাগে, কিন্তু মূলত পড়ালেখাটা হচ্ছে ইন্টিজার্স নিয়ে, এবং আরো একটু কনফাইন করে বলি যে আমরা এটা আসলে পজিটিভ ইন্টিজার নিয়ে পড়ালেখা। তাই এখানে দেখো লেখা আছে যে থিওরি অফ নাম্বারস ডিলস উইথ প্রপার্টিজ অফ দ্য হোল নাম্বারস। হোল নাম্বারস বলতে কি পজিটিভ ইন্টিজার্স আর কাউন্টিং নাম্বারস। তো মানে থিওরি অফ নাম্বারসটা সাধারণত ইন্টিজার নিয়ে আমাদের কাজ, এবং এখানে আরো কনফাইন করে বলছে যে পজিটিভ ইন্টিজার নিয়ে কাজ করছে। তাহলে পজিটিভ ইন্টিজার্স মিন কি সেটা কিন্তু আমরা জানি। তো পজিটিভ ইন্টিজার মানে কি, তো যেগুলো হচ্ছে 1 2 3 4 5। এখন পজিটিভ ইন্টিজার্স আবার কবে, মানে এইটা হচ্ছে যে তখন নাম্বার যখন তোমার ক্রিয়েট হলো, মানে নাম্বার সম্বন্ধে মানুষের যখন ধারণা হলো, তখন কিন্তু অন্য নাম্বার সম্বন্ধে মানুষের ধারণা ছিল না। অর্থাৎ নেগেটিভ বা জিরো এগুলো নিয়ে কিন্তু তাদের চিন্তা প্রথমে ছিল না, বা ফ্র্যাকশন এগুলো নিয়েও কিন্তু তাদের চিন্তা ছিল না। মানুষের প্রথম যে আবিষ্কার ছিল সেটা কিন্তু হচ্ছে যে তোমার পজিটিভ ইন্টিজার্স নিয়ে। মানুষ প্রথম আবিষ্কার করে তোমার পজিটিভ ইন্টিজার যেগুলো আছে, ইন্টিজার কাউন্ট করতে শুরু করলো 1 2 3 4 5 এই জাতীয় জিনিস কাউন্ট করতে পারে। এর বাইরে কিন্তু সে নেগেটিভ আসলো না, হচ্ছে ফ্র্যাকশন আসলো বা জিরো আসলো, এগুলো অনেক পরের ইতিহাস, অনেক পরে আসছে জিনিসগুলো আস্তে আস্তে। তো নাম্বার সিস্টেমটা মূলত এখন আমরা যেটা দেখি কি 10 বেজ আছে, 2 বেজ আছে, বিভিন্ন আছে, অক্টাল আছে, বিভিন্ন আছে, কিন্তু প্রথমে যে নাম্বার সিস্টেমটা ছিল সেই নাম্বার সিস্টেমটা কিন্তু ছিল 60 বেজ। হ্যাঁ, এটা কি বললাম যে 60 বেজ হচ্ছে যে প্রথম নাম্বার সিস্টেম ছিল, এবং এই নাম্বার সিস্টেমটা যে এখন পর্যন্ত হিস্ট্রিতে পাওয়া যায় এটা ডেভেলপ করছিল তোমার সামারিয়ানসরা। মানে যে প্রাচীন যে সামারিয়ান ছিল ওরা এটা করছে, এবং বলে দিচ্ছে যে খ্রিস্টপূর্ব কত 2500, তার মানে খ্রিস্টের জন্মের, মানে যিশু খ্রিস্টের জন্মেরও 2500 বছর পূর্বে তারা কিন্তু এই ডেভেলপটা করেছিল, মানে 60 বেজের। আর এখানে আমরা যে বলি যে এর নাম্বার থিওরির মানে যারা কারা মূলত কাজ করছে, মূলত যাদেরকে আমরা মূলত ক্রেডিট দিব তারা হচ্ছে যে গ্রিকস। হ্যাঁ, এই গ্রিকরা মূলত হচ্ছে যে তোমার এই নাম্বার থিওরির ওদেরকে ট্রু অরিজিন বলা যায় যে গ্রিকদের মধ্যে থেকে। এবং এই গ্রিকদের মধ্যে থেকেও কিন্তু একটা আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে পিথাগোরাস যিনি ছিলেন, তো ওনার উনার এবং উনার কিছু শিষ্য ছিল। হ্যাঁ, ওই শিষ্যরা মূলত তোমার ওই যে মানে বিসি 600 বিসির এই আশেপাশে ওরা কি করছে, আবার এই ইন্টিজার গুলো নিয়ে কি আবার ক্লাসিফাই করছে। যেমন আমরা এখন বলি ইভেন নাম্বারস, অড নাম্বারস, প্রাইম নাম্বারস, এই জাতীয় জিনিসগুলো যে আমরা ভাগ করছি সেটা ওনারা করছিলেন কারা, মূলত পিথাগোরাস। এবং পিথাগোরাস এবং তার যে মানে শিষ্য বা তার আশেপাশে যে ফলোয়ার ছিল তারাই মূলত এইগুলোকে ডেভেলপ করছে। এবং পিথাগোরাস সম্বন্ধে তোমাদের কিন্তু ধারণাও আছে যে উনি ম্যাথমেটিক্স নিয়ে অনেক কিছু ভাবতেন, মানে জীবনকে ম্যাথমেটিক্স আকারে উনি তৈরি করতে চাইছিলেন, সেই জন্য নাম্বার নিয়ে তার বিশাল চিন্তা ছিল। এই আগের যে আর্লি নাম্বার থিওরিয়ামের মধ্যে একটা জিনিস ছিল, দেখবে যে প্যাটার্ন, ওনারা কিছু কি করছে যে পিথাগোরাস বা পিথাগোরাসের যারা ফলোয়ার ছিল তারা তারা সবকিছু কিন্তু না মানে জিওমেট্রিক্যালি প্রকাশ করতে চাইতো। তো জিওমেট্রিক্যালি প্রকাশ করার জন্য তারা নাম্বারকেও বিভিন্ন জিওমেট্রিক্যাল আকারে প্রকাশ করার চেষ্টা করছে। যেমন তুমি খেয়াল করবা যে ট্রায়াঙ্গুলার নাম্বারস কিভাবে, তুমি খেয়াল করে দেখো একটা আছে, একটার সাথে যদি আর দুইটা ভার্টেক্স যদি যোগ করো, যোগ করলে দেখো 3 পাবা, মানে 2 ভার্টেক্স। তার সাথে এরকম 2 এর পরে যদি তুমি 3 যোগ করে এরকম 6 পাবা। এভাবে তারপরে 4টা ভার্টেক্স এর জন্য কয়টা লাগে দেখো, খেয়াল করে, আগে 2টা ছিল, এবার 3টা ভার্টেক্স, এবং তার সাথে যদি 4টা ভার্টেক্স যোগ করো, ভার্টেক্স বলতে খেয়াল করছো কিনা যে এই যে ডট, এখানে এক যখন ছিল এক, তার সাথে 2টা ডট জিজ্ঞেস করলে এই যে ডট, তখন ট্রায়াঙ্গুলার শেপ হয়। সবসময় ট্রায়াঙ্গুলার শেপ আকারে এগুলো কিন্তু বাড়বে। তো তারপরে এই দুইয়ের সাথে যদি আরো 3টা ভার্টেক্স যোগ করে এবং ট্রায়াঙ্গুলার শেপ যদি বৃদ্ধি করে, দেখবো যে 6টা। তাহলে কি হলো 1 2 3 4 5 6 এরকম শেপ চলে আসছে যে ট্রায়াঙ্গুলার, এবং 6 চলে আসছে। এইভাবে তারা এরকম ট্রায়াঙ্গুলার শেপে এরকে আরো যে 4টা ভার্টেক্স নিল, 4টা ভার্টেক্স নিলে 10 15 এইভাবে বাড়তে থাকবে, এরকম শেপ পাচ্ছে তারা ট্রায়াঙ্গুলার শেপ আকারে। তারপরে তারা কি করছে যে স্কোয়ার শেপ আকারে তারা প্রকাশ করছে। তো স্কোয়ার নাম্বারসে কিভাবে করছে, একের সাথে 3টা করে ভার্টেক্স সবসময় যোগ হয়েছে, এক, তারপরে 3টা ভার্টেক্স যোগ করলে 4, 4 এর সাথে আবার যদি তুমি 4টা ভার্টেক্স নাও তাহলে আবার আবার একটা কি হবে, দেখো স্কোয়ারই তৈরি হবে, এবং এখানে 9। এইভাবে এর সাথে যদি আরো 5টা ভার্টেক্স যোগ করো, সরি কত 1 2 স্কোয়ার এর জন্য লাগছে 1 2 3 4 5 6 7, 7টা ভার্টেক্স লাগছে। 7টা ভার্টেক্স যোগ করে যদি তুমি দেখো তাহলে দেখবে যে 16 পাবা। এইভাবে ভার্টেক্স সংখ্যা বাড়লেও তারা কিন্তু নাম্বারকে স্কোয়ার ফর্মে, স্কোয়ার নাম্বারস আকারে লিখছে। 1 3 6 10 15 এগুলোকে যদি করো তাহলে ট্রায়াঙ্গুলার শেপ পাবা।
1 4 9 16 25 এইভাবে যদি তুমি করে তাহলে স্কয়ার নাম্বার আকারে পাবা, এগুলোকে তারা স্কয়ার নাম্বার বলছে। দেখো খেয়াল করে দেখো এগুলো কিন্তু স্কয়ার নাম্বার। 1 2 এর স্কয়ার রুট 2 3 4 স্কয়ার রুট হচ্ছে কিন্তু 4, এর হচ্ছে স্কয়ার রুট 5। তো তারা এরকম নাম্বার নিয়ে বিভিন্ন ভাবেই তারা জিওমেট্রিক্যাল শেপ দিয়েছে, যেমন এটাকে দিয়েছে পেন্টাগোনাল শেপ। তো পেন্টাগোনাল শেপের জন্য দেখো যে এর সাথে 4টা যোগ হয়েছে, এরকম 4টার সাথে দেখো এখানে হয়ে গেছে 7টা, এবং শেপ পাচ্ছে কিন্তু তারা। তো এই নাম্বারগুলোকে 1 5 12 22 35 এগুলোকে তারা বলছে পেন্টাগোনাল নাম্বারস। এইভাবে তারা নাম্বারকে বিভিন্ন জিওমেট্রিক্যাল শেপ দিয়েছিলেন। তাহলে মূলত আমরা যে দিব, ক্রেডিট দিব নাম্বার থিওরি গ্রিকদের পরে থেকে যখন পিথাগোরাস আসলেন, ওনারাও নাম্বারকে আবার কি করছে, ক্লাসিফিকেশন করছে। এরপরে থেকে আস্তে আস্তে আমরা যে নতুন যে ধারাগুলো পেয়েছি সেই ধারাগুলো নিয়ে আস্তে আস্তে আমরা আলোচনা করবো। এই ছিল মোটামুটি একটা সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আমাদের কোর্সে যে শুরু হবে যে ডেফিনেশন অফ ডিভিজিবিলিটি কি সেটা নিয়ে সামনের দিন বলবো। এখন তোমাদের কিছু কোশ্চেন থাকে যদি বলো, যেহেতু তোমাদের ক্লাস হওয়ার কথা ছিল কম, তো আমি এখানে শেষ করতে চাচ্ছি। আর অ্যাটেন্ডেন্স কিভাবে দিবা সেই বুদ্ধি বলো।